বিশ্ব রাজনীতি এমন এক জটিল বাঁকে এসে দাঁড়িয়েছে যেখানে কোনো কিছুই আর আগের মতো নেই। যে নিয়মকানুন, যে আন্তর্জাতিক কাঠামো, যে ভারসাম্যের উপর ভর করে দুনিয়া চলত, সেই সবকিছু আজ ধসে পড়েছে। আর এই ধসের প্রভাব বাংলাদেশের মতো একটি ভঙ্গুর রাষ্ট্রের উপর যে কতটা গভীরভাবে পড়তে যাচ্ছে সেটা এখনও অনেকে আঁচ করতে পারছেন না। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন যে আগামী দিনগুলোতে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে এমন কিছু পরিবর্তন আসতে পারে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। তাদের ধারণা অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তো এমন পরিস্থিতির মুখে পড়বেন যেখানে তিনি বাধ্য হবেন প্রফেসর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির আসনে বসাতে এবং জামায়াত ইসলামীকে মন্ত্রিপরিষদে জায়গা দিতে। নইলে দেশ চালানো যে তার পক্ষে সম্ভব হবে না সেটা দিনে দিনে স্পষ্ট হয়ে উঠছে। পৃথিবী এখন এক অভূতপূর্ব অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। মুসলিম বিশ্ব বিপর্যস্ত, মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে, আর এই আগুনের শিখা যে বাংলাদেশ পর্যন্ত এসে পৌঁছবে সেটা এখন আর অনুমান নয়, বরং প্রায় নিশ্চিত বাস্তবতা। এই বাস্তবতা বুঝতে হলে আগে বুঝতে হবে বিশ্ব রাজনীতিতে কি ঘটছে এবং সেই ঘটনা প্রবাহের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কোথায়। মধ্যপ্রাচ্যের ঘটনা প্রবাহ দিয়ে শুরু করা যাক। এমন একজন নেতাকে হয়েছে যিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত নেতাদের একজন, যাকে জনসম্মুখে দেখাই যেত না, যার অফিস কোথায় সেটা ছিল এক গভীর রহস্য। মাটির নিচে নাকি উপরে কেউ জানত না, অথচ এই মানুষটিকে ঘোষণা দিয়ে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কথা বলা হচ্ছে। চিন্তা করুন একবার, যে মানুষটিকে রক্ষা করার জন্য বহু স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল, সেই মানুষটিকেও শেষ পর্যন্ত রক্ষা করা গেল না। এটা কি বার্তা দিচ্ছে? এটা বলছে যে বর্তমান পৃথিবীতে কেউ নিরাপদ নয়, কোনো রাষ্ট্র নিরাপদ নয়, কোনো নেতা নিরাপদ নয়। এর আগে দেখুন কি ঘটেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তার নিজের বেডরুম থেকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। একজন সার্বভৌম দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে তার নিজের ঘর থেকে টেনে নিয়ে গেছে আরেকটি দেশ। কোনো প্রতিবাদ নেই, কোনো প্রতিকার নেই। চুপচাপ তিনি এখন যুক্তরাষ্ট্রের কারাগারে আছেন। কেউ কিছু বলতে পারছে না, কেউ কিছু করতে পারছে না। এটাই হলো বর্তমান পৃথিবীর বাস্তবতা। এখানে এসে একটা মৌলিক প্রশ্ন উঠে আসে, বর্তমান ওয়ার্ল্ড সিস্টেম কি আদৌ কাজ করছে? উত্তর হলো না। ওয়ার্ল্ড অর্ডার বলতে এখন আর কিছু নেই, সবকিছু ছিন্ন ভিন্ন। যখন যার যা ইচ্ছা তখন সে তা করছে, কারোর কিছু বলার নেই। জাতিসংঘ একটা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ইউনাইটেড নেশনসের কোনো কার্যকারিতাই আর অবশিষ্ট নেই। রাইট টু সেলফ ডিটারমিনেশন এবং ন্যাশনাল স্টেটের যে ধারণা সেটাই এখানে ভেঙে পড়েছে। কোনো নিয়ম নেই, কোনো কানুন নেই, জোর যার মুল্লুক তার। পৃথিবীতে এটাই চলছে, আর এই একই চিত্র এখন বাংলাদেশেও দেখা যাচ্ছে। বিশ্ব রাজনীতিতে কোনো মাতব্বরি নেই। যুক্তরাষ্ট্র যখন যা মন চায় তখন সেটা করছে। ঠেকানোর কেউ নেই, ফেরানোর কেউ নেই। এই পরিস্থিতিতে একটা স্বাধীন দেশ হিসেবে টিকে থাকাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর বাংলাদেশের মতো একটা দেশ যেখানে অভ্যন্তরীণ রাজনীতি নিজেই একটা জটিল সমীকরণ, সেখানে এই বৈষয়িক অস্থিরতা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় বিএনপি ক্ষমতায় এসেছে ঠিকই, কিন্তু দেশের ভেতরে একটা অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে। সন্ত্রাসীরা যা ইচ্ছা তাই করছে। থানা পুলিশ কিংবা বিএনপির সিনিয়র নেতা কারও তোয়াক্কা করছে না কেউ। চুয়াডাঙ্গায় বিএনপির সন্ত্রাসীরা জামায়াত কর্মীকে অভিযোগ উঠেছে। তারেক রহমান হয়তো সুন্দর উদাহরণ সেট করার চেষ্টা করছেন, কিন্তু মাঠের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ঠিক যেমন বিশ্ব রাজনীতিতে কোনো মাতব্বরি নেই, তেমনি দেশের ভেতরেও কেউ কারো কথা শুনছে না। একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে চারিদিকে। এবার আসা যাক মূল সমীকরণে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এবং অস্থিরতা আরও বাড়বে। এটা দীর্ঘমেয়াদী হবে এবং এর প্রভাব বাংলাদেশের ওপর ভয়াবহভাবে পড়বে, বিশেষ করে জ্বালানি খাতে। ইতিমধ্যেই বিমান চলাচল প্রায় অচল হয়ে গেছে। প্রতিদিন বাংলাদেশে কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে ফ্লাইট বিপর্যয় এবং ফ্লাইট স্থগিতের কারণে। মানুষ তাদের গুরুত্বপূর্ণ কাজ করতে পারছে না, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এটা শুধু শুরু, সামনে আরও খারাপ পরিস্থিতি আসবে। জ্বালানির ওপর যে প্রভাব পড়বে তার ফলে দ্রব্যমূল্যে ভয়াবহ ঊর্ধ্বগতি দেখা দেবে। লোডশেডিং চরম আকার ধারণ করবে, এমনকি বিদ্যুৎ উৎপাদন কিছু কিছু ক্ষেত্রে পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এই অবস্থায় সুন্দরভাবে দেশ চালানো যে আদৌ সম্ভব হবে না সেটা বলাই বাহুল্য। আর এটা যে শুধু বিএনপি সরকারের দোষ তা নয়, এটা পৃথিবীর দোষ। পৃথিবীতে যে ব্যালেন্স অফ পাওয়ার দরকার সেটা আর নেই। এই ভারসাম্যহীনতার মাসুল গুনতে হচ্ছে বাংলাদেশের মতো দেশগুলোকে। এবার আসুন আরেকটু গভীরে যাই। শক্তির সমতা থাকলে যুদ্ধ বাধে না।
যেখানে দুই পক্ষের শক্তি কাছাকাছি সেখানে লড়াই এত ভয়ানক হয় না। কিন্তু এখানে শক্তির সমতা নেই। ইরানের পাশে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র চীনের দাঁড়ানোর কথা ছিল। চীনকে ইরান বিভিন্ন বিষয়ে নিঃশর্ত সমর্থন দিয়ে এসেছে, কিন্তু ইরানের এই কঠিনতম মুহূর্তে চীন চুপচাপ, একটি কথাও বলছে না। ফুল শক্তি দিয়ে ইরানের পাশে দাঁড়ানো উচিত ছিল, অথচ তারা নীরব। অন্যদিকে দেখুন, ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র জানান দিয়ে যুদ্ধ করছে। দুই মিত্রের আচরণে আকাশ পাতাল ফারাক। চীন সম্পর্কে একটা ভুল ধারণা দীর্ঘদিন ধরে চলে আসছে। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা বছরের পর বছর আলোচনা করেছেন চীন সুপার পাওয়ার হতে পারবে কিনা। বাস্তবতা হলো, চীন একটা ধনী রাষ্ট্র, টাকা আছে, টাকা দেয়, কিন্তু টাকা ছাড়া আর কিছু বোঝে না। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা কার্যকর কিছুই করতে পারছে না। তাদের শক্তি আছে অর্থনৈতিক ক্ষেত্রে, কিন্তু ভূ রাজনৈতিক ক্ষেত্রে তারা এখনো অনেক পিছিয়ে। প্রযুক্তি চুরির হাজারো অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। কপিরাইট লঙ্ঘনের মামলা আছে অসংখ্য। ভালো দিকও আছে চীনের, সেটা অস্বীকার করা যায় না, কিন্তু আসল সময়ে তারা কিছুই পারে না। বাংলাদেশ প্রসঙ্গে চীনের ভূমিকা আরও হতাশাজনক। চীন বাংলাদেশে যা চেয়েছিল সেটাও হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশের মতে চীন জামায়াতকে পছন্দ করেছিল এবং তাদের মাধ্যমে বাংলাদেশে প্রভাব বিস্তার করতে চেয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র এসে পুরো খেলা পাল্টে দিয়েছে। ভারতের সঙ্গে চীনের যে কৌশলগত প্রতিযোগিতা, সেখানে বাংলাদেশ নিয়ে চীন ভারতের সঙ্গে পেরে উঠছে না। বাংলাদেশে যুগ যুগ ধরে ভারতের প্রভাব বিদ্যমান। চীন এত টাকা ঢালা সত্ত্বেও সেই প্রভাব ভাঙতে পারছে না, অথচ ভারত বিনা টাকায় বা স্বল্প ব্যয়ে বাংলাদেশে তাদের প্রভাব ধরে রাখতে সক্ষম হচ্ছে। এটা চীনের সীমাবদ্ধতা স্পষ্ট করে দেয়। এখন আসুন বাংলাদেশের জন্য সবচেয়ে উদ্বেগজনক বিষয়টিতে। বাংলাদেশ একটি ফ্রাজাইল স্টেট, অর্থাৎ ভঙ্গুর রাষ্ট্র, যার উপর বিশ্ব রাজনীতির কুনজর রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি মহলের দাবি অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমানকে বসানো হয়েছে, যাকে তারা যুক্তরাষ্ট্রের একজন এজেন্ট হিসেবে চিহ্নিত করেছেন। তাদের বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্র বিএনপিকে ক্ষমতায় এনেছে নির্দিষ্ট কিছু বিষয়ের বিনিময়ে, এবং যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিনিধি পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, কার্যত সুষ্ঠু নির্বাচন হয়নি বলে একটি মহলের অভিযোগ। যুক্তরাষ্ট্র একটি নির্দিষ্ট মেকানিজমের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের ভূমিকা রেখেছে বলে তারা মনে করছে। এই পরিস্থিতিতে যখন পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে, তখন একটা জটিল সমস্যা তৈরি হবে বাংলাদেশের জন্য। বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবেই ইরানের পক্ষে। ইতিমধ্যেই বিক্ষোভ মিছিল শুরু হয়ে গেছে, কিন্তু অন্যদিকে সরকার যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ে আটকে আছে। বড় বড় নেতারা যুক্তরাষ্ট্রের নাম পর্যন্ত নিতে পারছেন না। সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করার সাহস কেউ দেখাচ্ছেন না। জামায়াতের আমিরও সরাসরি আমেরিকাকে দায়ী না করে সবাইকে নিবৃত্ত থাকার আহ্বান জানাচ্ছেন, অথচ এখানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কথা ছিল। এই দ্বৈত অবস্থান বাংলাদেশকে আরও জটিল পরিস্থিতিতে ফেলবে। একদিকে জনগণের আবেগ ইরানের পক্ষে, অন্যদিকে সরকারের নীতি যুক্তরাষ্ট্রের পক্ষে। এই দুইয়ের মাঝে যে টানাপোড়েন তৈরি হবে, সেটা সামলানো তারেক রহমানের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। কৌশলগতভাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চাপ দিয়ে তাদের বৃহত্তর স্বার্থের পক্ষে রাখার চেষ্টা করবে। সেটা বাংলাদেশ সরকারের নীতিমালার বিরুদ্ধেও যেতে পারে। আবার গোড়ায় ধরা কারণ ক্ষমতার ভিত্তিটাই তো প্রশ্নবিদ্ধ। সৌদি আরব থেকে শুরু করে আরব আমিরাত, কাতার, এরা সবাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা সৌদি আরবই যুক্তরাষ্ট্রকে তাগাদা দিয়েছিল বলে অভিযোগ উঠেছে। পুরো মুসলিম বিশ্ব একটা বিভাজনের শিকার। শিয়া সুন্নি বিভাজন, ইরান সৌদি প্রতিদ্বন্দ্বিতা এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত হস্তক্ষেপ সব মিলিয়ে একটা জটিল ও বিষাক্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরেও একটি মতাদর্শিক বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীকে এই পরিস্থিতিতে ইসরায়েলের পক্ষাবলম্বনকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এই বিভাজন দেশের ভেতরে আরও অস্থিরতা তৈরি করতে পারে। মুসলিম ঐক্যের প্রশ্নে যে ভাঙন তৈরি হচ্ছে, সেটা বাংলাদেশের সামাজিক সম্প্রীতির জন্য হুমকি। এই সমস্ত বিষয় বিবেচনায় নিলে দেখা যায় যে বাংলাদেশ একটা বিরাট ঝুঁকির মধ্যে আছে। দেশে স্থিতিশীলভাবে সরকার চালানো কঠিন হয়ে যাবে। আওয়ামী লীগ বা অন্য কোনো বিরোধী শক্তি এই পরিস্থিতির সুযোগ নিতে পারে। ভুল পদক্ষেপ নিলে সমস্যা আরও বাড়বে। দেশে অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল। এই পরিস্থিতিতে বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, তারেক রহমানের সামনে পথ খুব বেশি খোলা নেই। তাদের মতে সমাধান হতে পারে দুটি।
প্রথমত, প্রফেসর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানানো, দ্বিতীয়ত জামায়াতে ইসলামীকে মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত করা। এই দুটি পদক্ষেপ নিলে কিছুটা স্থিতিশীলতা কায়েম করা সম্ভব হতে পারে বলে তারা মনে করেন। প্রফেসর ইউনূস একবার অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। একটি ধ্বংসস্তূপের মধ্য থেকে বাংলাদেশকে জাগিয়ে তুলে স্থিতিশীল করে দিয়েছিলেন। সেই ইউনূস ম্যাজিক হয়তো আবারও কাজে লাগতে পারে। হয়তো আবারও সেই অলৌকিক ক্ষমতা দিয়ে তিনি বাংলাদেশকে এই সংকট থেকে বের করে আনতে পারবেন। কিন্তু সেটা করতে হলে তাকে রাষ্ট্রপতির ক্ষমতা দিতে হবে। আর জামাতকে মন্ত্রিপরিষদে নিলে জনগণের একটা বড় অংশের সমর্থন পাওয়া যাবে, যা দেশ চালানোর জন্য অত্যন্ত জরুরি। তবে এই প্রস্তাবনায় অনেক জটিলতা আছে। তারেক রহমান কি আদৌ এই পথে যাবেন? বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি কি এটা অনুমোদন করবে? যুক্তরাষ্ট্র কি এতে রাজি হবে? ভারতের প্রতিক্রিয়া কি হবে? এইসব প্রশ্নের উত্তর এখনও অজানা। কিন্তু একটা বিষয় পরিষ্কার যে বর্তমান গতিতে চললে বাংলাদেশ একটা গভীর সংকটে পড়তে যাচ্ছে। সেই সংকট থেকে বের হওয়ার পথ খুঁজে বের করা তারেক রহমানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আগামী দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটা দেখার বিষয়। বিশ্ব রাজনীতির এই অস্থির সমীকরণে বাংলাদেশ কিভাবে নিজেকে টিকিয়ে রাখবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর হয়তো লুকিয়ে আছে সেই অপ্রত্যাশিত সমীকরণেই, যেখানে ইউনূস রাষ্ট্রপতি আর জামায়াত মন্ত্রিপরিষদে। সময়ই বলে দেবে সেই সমীকরণ বাস্তবে রূপ নেয় কিনা।